এইচএসসি পরীক্ষার তারিখ নির্ধারিত হয়েছে মানেই অ্যাডমিশন খুব সন্নিকটে চলে এসেছে। এই সময়টাতে আসলে আমাদের কি কি করণীয়, কি করা উচিত আসলে অ্যাডমিশনের এই আগে? অবশ্যই এইচএসসিকে ফোকাস করতে হবে, কারণ অ্যাডমিশন এইচএসসির বাইরে না। এবং যখনই আমরা সময় পাবো সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক সলভ করবে। হ্যাঁ, আমি বিশেষ করে বলছি যে বি ইউনিটের, অর্থাৎ সম্মিলিত ইউনিট, যে ইউনিটটাতে আর্টস, কমার্স এবং সায়েন্স তিনটা গ্রুপের স্টুডেন্টই পরীক্ষা দিতে পারে সেটা। অর্থাৎ এই সময়টাতে তোমার প্রশ্নপত্র সম্পর্কে একটু ধারণা থাকতে হবে, এইটুকু হলেই হবে যে কি কি টপিকস আসলে হয়। একটা অ্যাডমিশনের তো পার্টিকুলার কোনো সিলেবাস হয় না, তো 15 থেকে 20 বছরের যে প্রশ্ন নিয়ে যদি আমরা একটা অ্যানালাইসিস করি তাহলে বোঝা যায় যে আমাদের সম্ভাব্য প্রশ্ন প্যাটার্ন আসলে কেমন হতে যাচ্ছে, প্রশ্ন কেমন হয়। তো তারই ধারাবাহিকভাবে আমি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক সলভ করে তোমাদেরকে দিচ্ছি, এবং পূর্ণাঙ্গ ব্যাখ্যা থাকবে কিভাবে সলভ করতে হবে, কোন প্রশ্ন কিভাবে হ্যান্ডেল করতে হবে, পূর্ণাঙ্গ কিভাবে পড়তে হবে, এর সব কিছুই এই সেশনের মধ্যে তোমরা পাবা। সো আমরা দেখে আসি, আমরা আজকে সলভ করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2010-11 সেশনের বি ইউনিটের প্রশ্ন। তখন বি ইউনিটটা আসলে একটা আলাদা স্বতন্ত্র ছিল আর্টসের ইউনিট হিসাবে, বাট কনসেপ্টের ধরনে আসলে পরিবর্তন হয় নাই। অর্থাৎ তখনও যেমন টেক্সট বইকে কেন্দ্র করে প্রশ্ন হতো, ঠিক এখনও একইভাবে। সো আমরা প্রথম কোশ্চেন এসেছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, অর্থাৎ নিচের এই 4টি অপশনের মধ্যে কোনটা কারেক্ট সেটা বের করতে। এবং আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা অপশন কিন্তু শুরু হয়েছে কি দিয়ে? সবার শুরুটা কিন্তু নাইদার অফ, সবাই একই কনসেপ্ট দিয়ে শুরু হয়েছে। তখন আমরা বুঝতে পেরেছি এত বড় প্রশ্ন, টপিক চেনাটা কিন্তু খুব জরুরি, যে এইটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে এসেছে। এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে এসেছে। ঠিক আছে, প্রশ্ন সলভটা একটা আর্ট, এটা পারা খুবই দারুণ একটা ব্যাপার হয়। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এই ব্যবহারটা আমরা দেখি, ওয়ান অফ, ইচ অফ, এভরি অফ, আইদার অফ, নাইদার অফ। ঠিক আছে, এদের পরের যে সাবজেক্টটি বসবে, অর্থাৎ যে নাউন প্রোনাউনটি বসবে, সেটি সবসময় প্লুরাল হবে, কিন্তু ভার্বটি হবে সিঙ্গুলার। আমরা জানি ভার্বের সাথে যখন এস বা ইএস যোগ হয় তখন ভার্ব সিঙ্গুলার, আর নাউনের সাথে যখন এস অথবা ইএস যোগ হয় তখন নাউন কিন্তু প্লুরাল। ভার্ব এবং নাউনের চরিত্র সম্পূর্ণ ভিন্ন। সো আমরা দেখে আসি ঠিক এখানে আমরা কি করতে যাচ্ছি। এই যে নাইদার অফ, এদের পরে সাবজেক্ট প্লুরাল হবে, দ্য রোডস প্লুরাল, কিন্তু ভার্বটি হবে সিঙ্গুলার, কিন্তু লিড এটি প্লুরাল হয়ে উঠেছে, এটি প্লুরাল, তাই অপশন এ আসলে হচ্ছে না। আবার দেখি, নাইদার অফের পরে সাবজেক্ট প্লুরাল, দ্য রোডস প্লুরাল হয়েছে, কিন্তু ভার্বটি হবে সিঙ্গুলার, লিডস ভার্বের সাথে এস যোগ আছে, মানে ভার্বটি হয়ে গেছে সিঙ্গুলার কনসেপ্ট, ভার্ব সিঙ্গুলার। তাহলে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি বি অপশন কারেক্ট ফর্ম। এবার আসি আমরা, নাইদার অফের পরে সাবজেক্ট প্লুরাল ছিল কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার, কিন্তু আর তো প্লুরাল হয়ে উঠেছে, তাই অপশন সিও বাদ, নাইদার অফ। সো আমরা ডিও বাদ চলে যাচ্ছে। সো আমাদের দেখো বি অপশন কারেক্ট। কোন টপিকস থেকে এসেছে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে। ওয়ান অফ, ইচ অফ, এভরি অফ, আইদার অফ, নাইদার অফ এর পরে সাবজেক্ট প্লুরাল কিন্তু ভার্বটি হবে সিঙ্গুলার। এই কনসেপ্ট থেকে প্রশ্ন হয়েছে, তার মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট খুব ভালোভাবে পড়তে হবে আমাদের। দেখে আসি এবার সবগুলো প্রশ্নের মধ্যে যা আছে আমরা তার নামকরণ করে ফেলি। রয়েছে ম্যানি, ভালো করে আমরা দেখব। রয়েছে লিটিল, লিটিল, রয়েছে ফিউ এবং রয়েছে ভেরি। এবং তোমরা এইচএসসিতে অলরেডি পড়েছো ভেরি হচ্ছে একটা ইন্টেন্সিফায়ার। এরা সবাই ডিটারমিনার, এরা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের আগে বসে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে জোর দেয়। ইন্টেন্সিফায়ারও একটা ডিটারমিনার। আচ্ছা, সো ডিটারমিনার নিয়ে আমরা ডিটারমাইনার যেটা হচ্ছে ম্যানি, ফিউ, ফিওয়ার, এরা বসবে কাউন্টেবল নাউনের আগে। কাউন্টেবল কিন্তু প্লুরাল,
লিটিল, লেস, আ লিটিল, ঠিক আছে, মাস, এরা বসবে আনকাউন্টেবল নাউনের আগে, যা গণনা করা যায় না। আমরা চারটা অপশন দেখেই বুঝে ফেলেছি এই প্রশ্ন এসেছে ডিটারমিনার থেকে। চারটা অপশন দেখেই আমরা বুঝে ফেলেছি প্রশ্ন চেনা খুব জরুরি, ডিটারমাইনার থেকে এসেছে। তাহলে আমরা নাউনকে খুঁজব। আমরা জানি হোপ এটি একটি আনকাউন্টেবল নাউন, গণনা করা যায় না, তাই এখানে লিটিল বসে যাবে, কারণ চারটা অপশনের মধ্যে লিটিলই একমাত্র ডিটারমাইনার ছিল যারা আনকাউন্টেবলের আগে বসে। তাহলে নাউন অ্যান্ড ডিটারমিনার থেকে এসেছে। এই প্রশ্ন দেখে যখনই চিনতে পারবা তখন তোমার ভাবনার জগৎ ছোট হয়ে আসবে, আর তখনই উত্তর কারেক্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আর যখনই তুমি প্রশ্ন চিনতে পারবা না তখনই তোমার কাছে তিনটা অপশনই কারেক্ট মনে হবে, চারটা অপশনই কারেক্ট মনে হবে, যা অ্যাডমিশনের ওই স্বল্প সময়ের মধ্যে তোমার কাছে একটা দ্বিধার জগতে তোমাকে নিয়ে যাবে। সো সেই কাজটাই তোমাকে করতে হবে, প্রশ্ন চেনাটা। আমরা চলে আসি পরের প্রশ্নে। নয়েজ পলিউশন ক্যান নট বি, সেই ছোটকাল থেকে পড়ে আসতেছো বা আমরা এখনো পড়ছি। নয়েজ পলিউশন বাক্যের কি সাবজেক্ট। ক্যান কি মডেল অক্সিলিয়ারি ভার্ব, আর মডেলের পরে বি হয়েছে। এই বি হচ্ছে একটি লিঙ্কিং ভার্ব, ক্লিয়ার, লিঙ্কিং ভার্ব। সো আমরা লিঙ্কিং ভার্বের নিয়মটা একটু বলি। লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। লিঙ্কিং ভার্বের পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। কিন্তু আমার এখানে দুটো গ্যাপ, কিন্তু দুইটা গ্যাপ, এটা একটা গ্যাপ আর এটা একটা গ্যাপ। তো আমরা যদি একটা গ্যাপ থাকতো লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসাইতাম, কিন্তু আমার একটা দুইটা গ্যাপ আছে, তখন লিঙ্কিং ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ পাশাপাশি বসতে পারে। লিঙ্কিং ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ পাশাপাশি বসতে পারে। তো স্পষ্ট, তাহলে এখানে আমরা একটা অ্যাডভার্ব সাপ্লাই করব আর এখানে আমরা একটা অ্যাডজেক্টিভ সাপ্লাই করব। ওকে, এবার আমরা আসি আমাদের কি কি বলেছে। ইজি অ্যাডজেক্টিভ না, আগে অ্যাডভার্ব বসে যাবে পরে অ্যাডজেক্টিভ। ইজিলি অ্যাডভার্ব, ইজিলি অ্যাডভার্ব, ইজিয়ার অ্যাডজেক্টিভ কম্প্যারেটিভ ফর্ম। তাহলে আমরা এখন স্পষ্ট ধারার মধ্যে গিয়েছি যে সেটি হচ্ছে কি ডি নাম্বার এবং এ নাম্বার তার যোগ্যতা হারিয়েছে। এখন আমাকে এই দুটো অপশনের মধ্যে কারেক্ট নিতে হবে। ক্যান নট বি, ইজিলি, এবার একটা অ্যাডজেক্টিভ বসে যাবে এখানে। অ্যাভয়েড হচ্ছে ভার্ব, বাট ভার্বের সাথে থার্ড ফর্ম করে অ্যাভয়েডেড অ্যাডজেক্টিভ করে দেওয়া হয়েছে। নয়েজ পলিউশন ক্যান নট বি ইজিলি অ্যাভয়েডেড, তাহলে এটি লিঙ্কিং ভার্ব থেকে এসেছে, লিঙ্কিং ভার্বের চ্যাপ্টার থেকে এসেছে লিঙ্কিং ভার্ব, এবং একই সাথে প্যাসিভের আইডিয়া কাজে লেগেছে। ঠিক আছে, টপিকস দেখে চিনতে হবে কোন প্রশ্ন কোন টপিকস থেকে এসেছে। পরের প্রশ্ন আমরা চলে আসি। শুধু উত্তর পড়ে গেলে তো আর সেসব হবে না, সেইগুলো তো কমন আসবে না। আমাকে নিতে হবে প্রশ্ন ব্যাংক সলভ করার কনসেপ্ট হচ্ছে কোন টপিকস আমাকে আয়ত্ত রাখতে হবে। এডুকেশন বাক্যের সাবজেক্ট, তাহলে এখানে একটা ভার্ব বসবে। আর কি ভার্ব আছে? নেই। শিক্ষা আমাদের মনকে কি করে? তো শ্রিঙ্ক মানে সংকুচিত করে না, শিক্ষা আমাদের মনকে সংকুচিত করে না, বাদ গেল। শিক্ষা আমাদের মনকে উদার করবে, আলোকিত করবে, মহৎ করবে, এবং এই তিনটা অপশনই কারেক্ট ফর্ম। এখন আমরা, এটি একটি চিরন্তন সত্য, তাই এই টেন্সটি হচ্ছে প্রেজেন্ট টেন্স। ওকে, এবং সাবজেক্ট দেখো সিঙ্গুলার রয়েছে, তাহলে ভার্বটি হবে সিঙ্গুলার। ভার্বের সাথে এস অথবা ইএস যোগ হলে সেটি সিঙ্গুলার হয়ে যায়। তাহলে আমরা দেখে আসি কোন অপশনটি সিঙ্গুলার আছে। এন নভেলস, ডি অপশন কারেক্ট ফর্ম। স্পষ্ট, তাহলে এটি কোথা থেকে এসেছে? এটিও বলা যাবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে এসেছে। সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার খুঁজেছে, তবে ভোকাবুলারিও কাজে লেগেছে। ঠিক আছে, পরের প্রশ্নে চলে আসি। ফ্রিকোয়েন্ট ক্লোজার্স অফ, আমরা সবগুলো অপশন আগে দেখে নিই। অপশনে অ্যাফেক্ট হচ্ছে ভার্ব, কিন্তু ভার্ব প্লুরাল। ইফেক্ট হচ্ছে নাউন, ইফেক্টস নাউন, নাউনের সাথে যোগ আছে মানে নাউন প্লুরাল। ড্যামেজেস নাউন প্লুরাল। তাহলে আমরা এখন চাচ্ছি এই বাক্য হওয়ার জন্য আমাদের আসলে
কি দরকার? বাক্য হওয়ার জন্য সবচেয়ে যেটা দরকার, ভার্ব লাগবে। ফ্রিকুয়েন্ট ক্লোজার্স অফ ইউনিভার্সিটি ব্যাডলি, এটি যদি আমরা সাবজেক্ট ধরে নিই, দেখো খেয়াল করো, সাবজেক্ট, এর মধ্যে আবার প্রেপোজিশন যুক্ত সাবজেক্ট বাক্যের সাবজেক্ট না, এইটুকু আবার বাদ চলে গেল। তাহলে ফ্রিকুয়েন্ট ক্লোজার্স এটি হচ্ছে সাবজেক্ট, এবং সাবজেক্টে আমরা জানি নাউন বসে, তাহলে সাবজেক্ট প্লুরাল হয়েছে, নাউনের সাথে এস আছে মানে ভার্বটিও হবে প্লুরাল। তাহলে এ অপশন কারেক্ট ফর্ম। অ্যাফেক্ট, ব্যাডলি অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করেছে, অ্যাফেক্ট আবারও আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকেই পেয়েছি। আমরা বুঝতে পারতেছি আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ভীষণ ভীষণ জরুরি আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায়, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টে। খেয়াল করো, হাউ ম্যানি আমরা সবগুলো দেখতে পাচ্ছি। এখানে ম্যানি দেখে টনক নড়ল, কারণ একটু আগেই আমরা সলভ করেছি, ম্যানিকে নাম দিয়েছি একটি ডিটারমাইনার, এবং আমরা পড়েছি ম্যানি এমন একটি ডিটারমাইনার যার পরে সবসময় কাউন্টেবল নাউন কিন্তু প্লুরাল হতে হবে, বহুবচন হতে হবে, গণনা করা যাবে। তাহলে এখানে আমরা একটি নাউন বসাবো এবং সেই নাউনটি যেন কাউন্টেবল প্লুরাল হয়। তাহলে এখানে ইউনিভার্সিটিস প্লুরাল হতে হবে, ইউনিভার্সিটিস। তাহলে সাবজেক্ট যখন প্লুরাল হয়ে যাবে, ভার্বটিও হবে প্লুরাল, আর দেয়ার ইন বাংলাদেশ। সো বি অপশন কারেক্ট ফর্ম। বুঝতে পেরেছো? সাবজেক্ট ভার্ব রিলেটেড প্রশ্ন বেশি হচ্ছে, মাঝে মাঝে একটু একটু ছোটখাটো ডিটারমাইনার যোগ করে দিচ্ছে, অর্থাৎ লেজুর ভিত্তি প্রশ্ন হচ্ছে, তোমরা স্পষ্ট বুঝতে পারছো। পরের প্রশ্নে চলে আসি। আমরা দেখতে পাচ্ছি এরা সবাই হচ্ছে কানেক্টরস, সংযোগকারী এরা সবাই। ওকে, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিকজ, প্রথম অপশনে আমরা পড়ি বিকজের পরে একটা ক্লজ বসবে। ক্লজ মানে সাবজেক্ট ভার্ব তো বসে গেছে, দেখি মিনিং হয় কিনা। আই উইল নট গো, আমি যাব না কারণ আমাকে দাওয়াত করা হয়েছে, এটা কোনো কথা হইল নাকি? অপশনে বাদ। এরপরে আছে লেস্ট, আমরা জানি লেস্টের পরে সাবজেক্ট শুড অথবা মাইট দিয়ে ভার্বের বেস ফর্ম দিয়ে একটা বাক্য তৈরি হয়, কিন্তু এখানে তেমন কিছু বসেনি, তাই বি কারেক্ট ফর্ম না। আই উইল নট গো, আমি যাব না আনলেস। আচ্ছা, আনলেসের পরে সবসময় হাবোধক বাক্য বসবে, অ্যাফার্মেটিভ, কারণ আনলেস শব্দের অর্থই হচ্ছে যদি না। তাহলে বলছে আই উইল নট গো, আমি যাব না যদি না আমাকে দাওয়াত দেওয়া হয়। দারুণ, এখানে সি অপশন কারেক্ট ফর্ম, আনলেস। স্পষ্ট? লিঙ্কার্স কানেক্টরস থেকে এসেছে, তাহলে আমাদের টপিকস কিন্তু কানেক্টরস ভালো করে পড়তে হবে। এবার আমরা দেখতে পাচ্ছি যে একটি হাবোধক বাক্য অথবা একটি নাবোধক বাক্য কমা এবং প্রশ্নবোধক দিয়ে শেষ করেছে, তখন আমরা বুঝেছি এটি ট্যাগ কোয়েশ্চেন। তো ট্যাগ কোয়েশ্চেনের কাজটা কি আসলে? স্টেটমেন্টটি যদি হাবোধক হয়, কোয়েশ্চেন ট্যাগ যেহেতু হাবোধক, তাহলে নাবোধক হবে, নেগেটিভ হবে। কি হবে? ট্যাগ কোয়েশ্চেন কেমন হয়? স্টেটমেন্ট দেয়া থাকে এই যে এরকম, ট্যাগ কোয়েশ্চেনে যেটা হয় সেখানে হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব আর সাবজেক্টের প্রোনাউন ফর্ম, সাবজেক্টের প্রোনাউন। ঠিক আছে, সাবজেক্টের প্রোনাউন বসে। তো এই যে শি তো নিজেই একটা প্রোনাউন, এবার অক্সিলিয়ারি ভার্ব কুড, হাবোধক আছে, তাহলে নাবোধক করে দাও, কুডেন্ট শি। ডি অপশন কারেক্ট ফর্ম। স্পষ্ট? ট্যাগ কোশ্চেন থেকেও প্রশ্ন হয়েছে। আমরা পরের প্রশ্নে চলে যাই। আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রশ্নর অপশনসগুলো আমি টাইপ করতে যে ভুল করেছি। এখানে দুটো কনসেপ্ট রয়েছে, একটু সবাই অপশন ভুল আছে, ভুল লেখা হয়েছে, মিস্টেক হয়েছে। এটা সাবজেক্ট,
এটা বি ভার্ব। আমরা একটু আগে বি ভার্বকে কি বলেছি? লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে কে বসে? অ্যাডজেক্টিভ। তাহলে পাংচুয়াল কে? অ্যাডজেক্টিভ। ইফিসিয়েন্ট কে? অ্যাডজেক্টিভ। এবার খেয়াল করো, সমজাতীয় দুটো পার্টস অফ স্পিচকে সংযোগ করবে কে? অ্যান্ড। যদি একটা গ্যাপ থাকতো, কিন্তু আমার গ্যাপ কিন্তু দুইটা, তার মানে অ্যান্ড কে? কনজাংশন। তার মানে দুটো গ্যাপ মানে দুইটা কনজাংশন লাগবে, মানে কো রিলেটিভ কনজাংশন লাগবে। কো রিলেটিভ কনজাংশন। কো রিলেটিভ কনজাংশন কারা? অর্থাৎ দুটো গ্যাপ যখন হয়, কনজাংশন বসে, তখন নট, বাট, বোথ, অ্যান্ড। বোথ তিনটা গ্যাপও হতে পারতো, বোথ, অ্যান্ড, অ্যাজ ওয়েল অ্যাজ, আইদার অর, নাইদার নর, not only but also। বুঝতেই পারছো, এই গ্যাপে আসলে এরা বসতে পারে। এবার বলতেছে সে পাংচুয়ালও না, ইফিসিয়েন্টও না। হি ইজ, আমরা যদি বলি সে আইদার অর মানে যে কোনো একটা, এমন হয় না। আমি যদি বলি হি ইজ আইদার পাংচুয়াল অর ইফিসিয়েন্ট, না, পাংচুয়াল হলেই সে ইফিসিয়েন্ট হবে, পাংচুয়াল কিন্তু ইফিসিয়েন্ট না, ইফিসিয়েন্ট কিন্তু পাংচুয়াল না, এর কোনো দাম নেই। তার মানে সে কোনোটাই না, নাইদার নর। হি ইজ নাইদার পাংচুয়াল, কোনোটিই না, নর ইফিসিয়েন্ট, এমন অর্থে বসেছে। অপশনগুলো ভুল রয়েছে, ঠিক আছে? আমরা উত্তর বলে ফেললাম এবং কেন হইল তার পেছনের কারণগুলো আমরা বললাম। পরের প্রশ্নে চলে আসি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি সবগুলো অপশনই ভার্ব থেকে এসেছে, তার মানে আমরা বুঝবো এটি রাইট ফর্ম অফ ভার্বস হতে পারে, রাইট ফর্ম অফ ভার্ব। এটা আগে দেখি। আই ড্যাশ, এখানে আই সাবজেক্ট, তার মানে এখানে ভার্ব বসবে। টু মিট ইউ এভার সিন্স আই রিড ইউর ফার্স্ট নভেল। তুমি ধরো লেখো, আমি এখন লিখতেছি, তোমার একটা বই আমি পড়লাম, পড়ে আমি এই মন্তব্য করেছি, তোমার প্রথম বইটি পড়ার পর থেকেই তোমার সাথে দেখা করার আমি আশা পোষণ করছি, ইচ্ছা পোষণ করছি। এখন চিন্তা হচ্ছে তোমার প্রথম বই পড়ার পর থেকেই তোমার সাথে দেখা হবে বলে আশা পোষণ করে আছি আমি। তার মানে প্রথম বই কবে পড়েছি আমরা জানি না, কিন্তু সময় উল্লেখ নেই, তার মানে পারফেক্ট। কিন্তু বেশ আগে পড়েছি, পারফেক্ট। এবং সেই পড়ার পর থেকেই, অতীত থেকেই তোমার সাথে দেখা হবে বলে আমার আশা, এখনো এই আশা চলছে, অতীতে শুরু হয়েছে, এখনো চলছে, এমন বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এটা হয়। তাহলে এই আশাটা যেহেতু আমার চলছে, তাহলে কি হচ্ছে? আই হ্যাভ বিন হোপিং, এমন একটি অ্যান্সার করবে আসলে। বুঝতে পারছো? বিশেষ করে আমাদের এখন সাম্প্রতিক যে সময়টাতে আসছে, যেমন আমরা প্রশ্ন বেঁধে গেলেই চ্যাট জিপিটির সাহায্য নিই বা এআই জেমিনির সাহায্য নিই। আমরা যদি কোনো ডিভাইস ব্যবহার করি, কারণ তারা তো কমিউনিকেটিভ ইংলিশ ব্যবহার করতেছে, তাই না? ল্যাঙ্গুয়েজ শুনতে যেটা ভাল লাগছে সেটা, বাট পরীক্ষার ভাষা, লেখ্য ভাষা এটি কিন্তু এমন না। সো অনেকেই লিখে দিবে, বা তুমি দেখো একটু, আই হ্যাভ বিন হোপিং টু মিট ইউ, আমি সেই আশা করে আসছি, খুব দারুণ, শুনতেও ভালো লাগছে এবং ন্যাচারাল ফ্লো। কিন্তু ব্যাকরণ তো সবসময় এত ন্যাচারাল ফ্লো না। ব্যাকরণ বলতেছে হোপ একটি স্টেটিভ ভার্ব, হোপ স্টেটিভ ভার্ব, এবং পিসি দাসের 164 নাম্বার পেজে বলতেছে এই স্টেটিভ ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস করা যায় না, পাফ হবে বলছে। এসপি বক্সি বলতেছে দারুণ পাফ হবে, হোপিং আমরা প্রায় লিখি, তাই না? লাভিং, চিঠিতেও আমরা অনেক লিখি, ইউ লাভিং ফ্রেন্ডস। এসপি বক্সি বলছে দারুণ পাপ হবে, চমৎকার পাপের অংশীদার হয়ে যাবে তুমি এইসব ব্যবহার করো। সো এই জন্য আমরা পারফেক্টের এই বি অপশনটা নিচ্ছি, আই হ্যাভ হোপ। বুঝতে পেরেছো কোথায় প্রশ্ন? এটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, এটাই। হোয়াটস পার্টস অফ স্পিচ ইজ এক্সট্রাঅর্ডিনারি। এক্সট্রাঅর্ডিনারি শব্দের অর্থ কি? এক্সট্রাঅর্ডিনারি হচ্ছে অ্যাডজেক্টিভ, অনবদ্য, এটা আমরা সবাই জানি, মিনিং পড়েই বোঝা যায় এটি একটি অ্যাডজেক্টিভ।
ইন শেলিস ওজিমেন্ডিয়াস দ্য ওয়ার্ডস, আচ্ছা ওজিমেন্ডিয়াস তোমরা এখন থিম রাইটিং এ পড়ো, ওই সময় টেক্সট বইতে এই কবিতা ছিল 10-11-তে, এখন তোমরাও এটা কিন্তু থিম হিসাবে পড়েছো। পিবি শেলি, পার্সি বেশি শেলির কবিতা, পার্সি বেশি শেলির। এই ওজিমেন্ডিয়াস একজন রাজার নাম ছিল, ভালো করে বুঝো, এবং উনি এতটাই দাম্ভিক ওনার মূর্তি বানালো শহরে ঢোকার আগে। এই হচ্ছে ওনার মূর্তি, সাপোজ এটা একটা প্যাডেস্টাল মানে বেদি বা মঞ্চ, ঠিক আছে, মঞ্চ। এইখানে সে লিখে রাখছিল মাই নেম ইজ ওজিমেন্ডিয়াস, আমার নাম ওজিমেন্ডিয়াস, কিং অফ কিংস, আমি রাজারও রাজা। এটা হচ্ছে হাইপার বোল, অতিরঞ্জন। বললো মাই নেম ইজ ওজিমেন্ডিয়াস, এই যে মাই নেম ইজ ওজিমেন্ডিয়াস, আমার নাম ওজিমেন্ডিয়াস, আই এম কিং অফ কিং, আমি রাজারও রাজা, ইয়ে লুক অন মাই ওয়ার্ক, আমার কাজকে দেখো, মাইটি অ্যান্ড ডিসপেয়ার, প্রবল পরাক্রমশালী এবং ধ্বংসকারী। ওজিমেন্ডিয়াস রিফার্স টু ফেরাউন, ফারাও রাজাদের কথা বলেছে। নিজেকে ঈশ্বর বলে দাবি করেছিল, তোমরা জানো। সে এখানে লিখে রেখেছিল এই প্যাডেস্টালে, এই জন্য বি নাম্বার, এই কবিতা পড়া থাকলে তোমার উত্তর কারেক্ট হবে। এটা লেখা ছিল ওই মূর্তির বেদিতে, ওই মূর্তির মঞ্চে লেখা ছিল মাই নেম ইজ ওজিমেন্ডিয়াস, আই এম কিং অফ কিং, রাজারও রাজা, ইয়ে লুক অন মাই ওয়ার্ক, মাইটি অ্যান্ড ডিসপেয়ার। তার মানে টেক্সট বইয়ের কবিতা থেকে প্রশ্ন হয়েছিল, তোমারও টেক্সট বইয়ের কবিতা থেকে, টেক্সট বই থেকে তোমার প্রশ্ন হবে এক কথায়। দ্য ড্রাইভার স্টপ দ্য কার জাস্ট, এবার আমরা সবগুলো অপশন দেখে বুঝতে পারছি প্রিপোজিশন। এই প্রিপোজিশন খুবই ভোগাবে আমাদের, এইচএসসিতে তো ভোগাচ্ছেই, অ্যাডমিশনেও ভোগাবে, বা দেশের সকল প্রতিযোগিতামূলক পরীক্ষাতে ভোগাবে। এবার টাইমের আগে খেয়াল করি আমরা, ইন টাইম, অন টাইম। অন টাইম মানে জাস্ট টাইম, একদম জাস্ট টাইম, ঠিক আছে, একদম 4টা তো একেবারে 4টা। ইন টাইম হচ্ছে একটু পূর্ববর্তী, পূর্ববর্তী সময়, অর্থাৎ 4টার একটু আগে, ধরো 3:55 এমন, 3:59 এমন। এবার দ্য ড্রাইভার স্টপ দ্য কার, কারকে থামাইছিল জাস্ট ড্যাশ টাইম অ্যাভয়েড কলিশন। এইখানে ধরো আরেকটি গাড়ি আছে, এই গাড়িটা চলছে, এইখানে যদি এসে একদম জাস্ট টাইমে থামায়, অর্থাৎ অন টাইমে থাকে, তাইলে তো ভাই অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এই গাড়ির একটু আগেই থামাইতে হবে, তার মানে ইন টাইম, জাস্ট ইন টাইম অ্যাভয়েড কলিশন। বুঝতে পেরেছো? সো আমরা ডি অপশন কারেক্ট করব। lend me your eyes, lend me your ears, lend me your eyes, আমার দিকে লক্ষ্য করো, lend me your ears, listen to me, আমাকে শোনো। ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ, বুঝতে পারছো? ইডিয়মস, সি অপশন কারেক্ট ফর্ম, তার মানে ইডিয়মস আমাদের পড়তে হবে কিন্তু, ইডিয়মস। ওকে, পরের প্রশ্ন, আন্ডার দ্য গ্রিনউড ট্রি, উইলিয়াম শেক্সপিয়ারের অ্যাজ ইউ লাইক ইট নাটক থেকে এসেছে। অ্যাজ ইউ লাইক ইট, এটি একটি নাটকের নাম। এই নাটকের মধ্যে একটা গান ছিল, তোমরা কিন্তু এটাও পড়েছো, থিম রাইটিং এর জন্য গুরুত্বপূর্ণ। আন্ডার দ্য গ্রিনউড ট্রি কবিতায় এই ট্রি বলতে কি বুঝাইছে পড়েছো না তোমরা? থিম রাইটিং এ পড়েছো না? আন্ডার দ্য গ্রিনউড ট্রি, আন্ডার দ্য গ্রিনউড ট্রি, সবুজ গাছের নিচেই, লাভস টু লাই উইথ মি, যে আমার সাথে থাকতে চাই, তাই না? কবি বলছে আন্ডার দ্য গ্রিনউড ট্রি and loves to lie with me, ঠিক আছে, যে আমার সাথে থাকতে চাই, সুমিষ্ট পাখির কণ্ঠের সাথে কণ্ঠ মিঠিয়ে যে গাইতে চাই, unto the sweet bird's throat, come hither, come hither, come hither, এখানে আসো, এখানে আসো, এখানে আসো, here shall he see no enemy but winter and rough weather। তার মানে এই কবিতাটি আন্ডার দ্য গ্রিনউড ট্রি, এটা একটি গান আসলে, লিরিক্স। এই কবিতার মধ্যে ট্রি বলতে কবি প্রকৃতির কাছে, এই কবিতার আলোচ্য বিষয় হচ্ছে নেচার নেভার বিট্রে উইথ আস বাট হিউম্যান ডাস। প্রকৃতি কখনোই আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে না, কিন্তু মানুষ করে। তাই কবি প্রকৃতির কাছে চলে গেল, আর ওই ট্রি বলতে প্রকৃতিকে বুঝিয়েছে, নেচারকে বুঝিয়েছে। উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত নাটক অ্যাজ ইউ লাইক ইট এর মধ্যে এই গান ছিল।
হ্যাভ ইউ এভার ড্যাশ টু সুন্দরবন? তুমি কি সুন্দরবনে কখনো গিয়েছো? এখন আমরা দুজন চা খেতে বসছি, আমি তোমার কাছে বললাম তুমি কি সুন্দরবনে গিয়েছো কখনো? হ্যাঁ নাই না পরের উত্তর। তার মানে তুমি যে চলে এসেছো, না হলে তো আমি তোমারে পাইতাম না। ওখানে যে দুদিন রয়্যাল বেঙ্গল টাইগার তোমাকে দারুণভাবে আলিঙ্গন করতো, তোমাকে তো ফিরে পেতাম না আমি চায়ের দোকানে। তার মানে তুমি এক্সপেরিয়েন্স করে এসেছো কিনা সেটা আমি শুনতেছি। বিন টু মানে এক্সপেরিয়েন্স করা। সো হ্যাবের পরে ভার্বের থার্ড ফর্ম যেটা বিন টু দ্য সুন্দরবন, ঠিক আছে? বিন টু শব্দের অর্থই হচ্ছে এক্সপেরিয়েন্স করা, ঠিক আছে? আমরা তাহলে ডি অপশন কারেক্ট ফর্ম। হুইচ টু থিংস অফ নেচার ডাজ রবার্ট হেরিক ফাইন্ড সিমিলার টু হিউম্যান বিইং অ্যান্ড ড্যাফোডিলস? ওরে বাবা, তার মানে লিটারেচার থেকে কিন্তু তোমার বইয়ের কনসেপ্ট কিন্তু খুবই, তোমরা এই কবিতাটাও পড়েছো, রবার্ট হেরিকের বিখ্যাত কবিতা। এই কবিতার নাম হচ্ছে টু ড্যাফোডিলস। টু ড্যাফোডিলস, ড্যাফোডিলস একটা ফুলের নাম, ঠিক আছে? এই কবিতাতে কবি কি বলেছে? ফেয়ার ড্যাফোডিলস, নির্মল ড্যাফোডিল রাজি, উই উইপ টু সি, আমরা তোমাকে দেখে কাঁদি। ফুলকে দেখে কবি বলছে কাঁদে, কান্না করছে। ইউ হ্যাস্টেন সো অ্যাওয়ে, তুমি এত দ্রুত কেন চলে যাও? ফুলকে দেখে কবি বলছে তুমি এত দ্রুত কেন চলে যাও? ভোরের উদীয়মান সূর্য তো এখনো থামেনি, এখনো মধ্যাহ্নেই যায়নি, তোমার যাবার এত তাড়া কিসের? স্টে স্টে, থামো থামো, আমরাও তোমাদের সাথে যাব। অ্যাজ ইয়োর আওয়ার্স ডু অ্যান্ড ড্রাই অ্যাওয়ে, আমাদের ঘন্টা কালো ফুরিয়ে যাবে, শুকিয়ে যাবে। লাইক টু দ্য মর্নিংস, লাইক টু দ্য, কি বলেছে? লাইক টু দ্য সামার রেইনস, গ্রীষ্মের বৃষ্টির মতো আমরাও ফুরিয়ে যাব। অ্যান্ড অর দ্য পার্লস অফ দ্য মর্নিংস ডিউ, অথবা সকালের শিশির বিন্দুর মতো আমরাও ফুরিয়ে যাব। নেভার টু বি ফাউন্ড এগেইন, আমাদের আর কখনোই ফিরে পাওয়া যাবে না। রবার্ট হেরিকের এই কবিতা যদি তুমি পড়ো, তোমার জীবন দর্শন চেঞ্জ হয়ে যাবে। এই কবিতার আলোচ্য বিষয় তোমাকে বলছে, কি বলেছে? এই কবিতার মধ্যে পৃথিবীর সকল সৃষ্টি, অল ক্রিয়েচার ইনক্লুডিং হিউম্যান বিং, ডেথ ইজ দ্য আলটিমেট গোল অফ অল ক্রিয়েচার ইনক্লুডিং হিউম্যান বিং, মানব জাতি সহ পৃথিবীর সকল সৃষ্টির একটাই গন্তব্য, মরে যাওয়া। বলছে অ্যাজ ইয়োর আওয়ার্স ডু অ্যান্ড ড্রাই অ্যাওয়ে, আমাদের ঘন্টা কালো তোমাদের মতো থেমে যাবে, ঠিক যেন গ্রীষ্মের বৃষ্টির মতো। or as the pulse of morning's dew, অথবা সকালের শিশির বিন্দুর মতো। never to be found again, আর কখনোই ফিরে পাবো না। থামো থামো ড্যাফোডিল, আমরাও তোমাদের সাথে যাব। এই কবিতার যে দর্শন, এটা এলোমেলো হয়ে গেছে, আমি বুঝতে পারছো? রবার্ট হেরিক তাহলে সকালের ওই শিশির এবং গ্রীষ্মের বৃষ্টিকে জীবনের বিং, হিউম্যান বিং এর সাথে তুলনা করেছে। গ্রীষ্মের বৃষ্টি যেমন মুহূর্তের মধ্যেই শেষ, শুকিয়ে যায়, সকালের শিশির বিন্দু যখন রোদ ওঠার সাথে সাথেই ম্রিয়মান হয়ে ওঠে, আমরাও চলে যাব পাইলটের কাছে। বুঝতে পারছো? কিডস যখন মারা গেল, না এই কথা বলবো না, জীবন দর্শন চেঞ্জ হয়ে যাবে তোমাদের। এখন অ্যাডমিশনে ফোকাস করতে হবে, বুঝতে পারছো? জীবনের একমাত্র গোল মরে যাওয়া অবশ্য। ডেথ ইজ দ্য আলটিমেট গোল অফ অল ক্রিয়েচার ইনক্লুডিং হিউম্যান বিইং, মানব জাতি সহ পৃথিবীর সকল সৃষ্টির একমাত্র উদ্দেশ্য মৃত্যু। ইন দিস পোয়েম দ্য পয়েট রবার্ট হেরিক শোস সাকসেসফুলি দ্য আইডিয়া, এটাই তুলে ধরেছে। দ্রুত বেড়ে ওঠা মানেই তো দ্রুত ধ্বংসের দিকে যাওয়া। নেভার টু বি ফাউন্ড এগেইন, লালন ফিলোসফি আর রবার্ট হেরিক ড্যাফোডিলে এক হয়ে গেছে, এক হয়ে গেছে। বুঝতে পারছো? একসাথে কাজ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে আসলে প্রশ্নগুলো, আচ্ছা, চুজ দ্য প্রপার ট্রান্সলেশন। আমি যদি তোমার জায়গায় হতাম, আমি যদি হতাম, হই নাই কিন্তু, তার মানে এই বাক্যটি একটি আনরিয়েল পাস্ট, অবাস্তব অতীত। আনরিয়েল পাস্ট হলে সাবজেক্ট সিঙ্গুলার হলেও ভার্বটি কিন্তু প্লুরাল হয়, বি ভার্বটি প্লুরাল হয়। বলো না, ওই যে বলে ফেলো না, আই উইশ আই ওয়ার আ কিং, আয়ের পরে তো ওয়াজ হয়, ওয়াত তো না, কিন্তু তুমি তো রাজা না, তুমি কল্পনা করতেছো। আমি যদি, তাহলে আই ওয়াজ হবে না একটাও, এখান থেকে সব বাদ হয়ে যাচ্ছে। ইফ আই ওয়ার ইন ইয়োর শুজ,
মনে রাখবা, ইফ আই ওয়ার ইন ইউর শুজ, আমি যদি তোমার জায়গাতে হতাম। ঠিক আছে, আমরা দেখে ফেলেছি আমাদের প্রশ্ন কি ছিল, এবং তোমাদের জন্য একটা খবর, সেটা যারা আমার পড়া আসলে পছন্দ করো, ঠিক আছে, তাদের জন্য, যারা বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জায়গাতে আমার ক্লাসের খণ্ডিত অংশ দেখেছো। সাম্প্রতিক সময়ে আমি ইউটিউবেও রেগুলার ক্লাস দিচ্ছি। সো একদম কোনো এডিটেড, কোনো এই যে এই ভিডিওটা করলাম না, কোনো এডিটেড না, জাস্ট খালি ওই আমি এখান থেকে বের হব ক্যামেরার এই যাওয়ার আশাটা কেটে দিয়ে পোস্ট করে দিই। ঠিক আছে, একদম। সো যারা আসলে আমার ক্লাস মনে যদি করো যে না, আমার অ্যাডমিশন যাত্রায় ভাইয়া কিঞ্চিত আমাকে সহায়ক হবে, তাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিট ইংলিশ মাস্টার প্রোগ্রাম। সো এখন থেকে এই কোর্স লঞ্চ করে ফেলেছি। আমি খুব দ্রুতই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব, সিলেবাস নিয়ে আলোচনা করব, কিভাবে পড়ানো হবে, কিভাবে ফেস করতে হবে। সো তোমরা যুক্ত হয়ে যেতে পারো ঢাবি বি ইউনিট ইংলিশ মাস্টার প্রোগ্রামে। আমি আছি পুরো অ্যাডমিশন জার্নি জুড়ে, তোমাদের তারেক ভাইয়া।